শুরু হলো হজ যাত্রা। রাতে 4 শতাধিক যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে মৌসুমের প্রথম ফ্লাইট। আশকোনা ক্যাম্পে আছেন মুসল্লিরা, ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি। রাখাইনে করিডোরের সঙ্গে দেশের সার্বভৌমত্ব জড়িত, সংঘাতে জড়িয়ে গাজা হতে চায় না বাংলাদেশ। মন্তব্য মির্জা ফখরুলের। সবকিছু পরিষ্কার করার আহ্বান জামায়াত আমিরের। 6 দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা পলিটেকনিকের শিক্ষার্থীদের। আজ থেকে সারা দেশে ইনস্টিটিউটে একযোগে শাটডাউনের ডাক। পটুয়াখালীতে লামিয়ার আত্মহত্যার ঘটনায় রাষ্ট্রের ব্যর্থতা দেখছেন নারী অধিকার কর্মীরা। দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে প্রশ্ন, সামাজিকভাবে অপরাধীদের প্রতিহতের পরামর্শ। এবং 50 কেজির প্রতি বস্তা আলু সংরক্ষণে 53% পর্যন্ত মুনাফা। তবুও লোকসানের দাবি হিমাগার মালিকদের। বাড়তি খরচের চাপে চাষিরা। রংপুরে নষ্ট হচ্ছে 1000 মেট্রিক টন। ভোরের সময় সঙ্গে আছে আমি জান্নাতুল দোলনা। মধ্যরাতে প্রায় 400 যাত্রী নিয়ে মৌসুমের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে। নতুন ব্যবস্থাপনায় স্বস্তি ফিরেছে বলে দাবি যাত্রীদের। এবারের হজের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টাও। তবে ভিসা জটিলতার কারণে প্রায় 4000 যাত্রীর হজ যাত্রা অনিশ্চয়তায় পড়তে পারে বলে শঙ্কা সভাপতির। মহান স্রষ্টার ঘরের অতিথি হতে উত্তরার আশকোনা হজ ক্যাম্প থেকে স্বজনদের বিদায় জানাচ্ছেন হজ যাত্রীরা। সোমবার রাত 2:15টার দিকে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট। এতে যাত্রী হন 4 শতাধিক মুসল্লি। এবারের হজ ব্যবস্থাপনায় খুশি তারা, প্রত্যাশা করেন স্বস্তি নিয়ে ঘরে ফেরার। যারা আছে এরা খুব হেল্প করতেছে, আপনার কোনো কিছুই আমার কাছে এই পর্যন্ত খারাপ লাগে না। আই থিঙ্ক যে অন্যবার থেকে এবার সরকারি ব্যবস্থাপনা অনেক ভালো। আমরা সেই দোয়াই করবো আল্লাহর কাছে, দেশটা ভালো চলে, সবাই জানি মিলে যে থাকতে পারি। এর আগে সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে হজযাত্রার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফামা খালিদ হোসেন। উপস্থিত ছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূত ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের নেতারা। ভিসা জটিলতার কারণে এবার প্রায় 4 থেকে 5000 যাত্রীর হজযাত্রা অনিশ্চয়তায় পড়তে পারে বলে জানান হাব সভাপতি। সিস্টেমের কারণে আমাদের কিন্তু ভিসা হচ্ছে না। আমাদের বিমান মন্ত্রণালয়কে আমি অনুরোধ করব, প্রথম দিকে এবং শেষের দিকে যদি আমাদের শিডিউলগুলো দিয়ে দেয় তাহলে আমাদের নির্বিঘ্নে হাজিগুলো চলে যেতে পারবে। নাহলে 4-5 হাজার হাজি এখানে থেকে যাওয়ার সম্ভাবনা আছে। ধর্ম মন্ত্রণালয় ছাড়া অন্য কোনো মন্ত্রণালয় থেকে অতিথি হিসেবে হজে যাওয়া বন্ধ করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ধর্ম মন্ত্রণালয় থেকে গতবারের তুলনায় প্রায় 100 জন কম লোকবল সৌদি যাচ্ছে। আগামী দিনে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। পানির জাহাজে যাতে কিছু সংখ্যক হাজিকে হজে পাঠানো যায় এই ব্যবস্থা আমরা আবার আন্তরিকভাবে চেষ্টা করব। আমার মন্ত্রণালয়ের বাইরে অতিথি হিসেবে সরকারের পয়সায় একজন হাজিও আমরা নিচ্ছি না। প্রথম দিনে মোট 10টি ফ্লাইটে 4180 জন হজযাত্রী সৌদি আরব যাবেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। হজযাত্রার সবশেষ তথ্য জানাতে উত্তরার আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। মুসলিম সম্প্রদায়ের অন্যতম অত্যাবশ্যকীয় যে ইবাদত বা ফরজ ইবাদত হিসেবে কিন্তু হজ বিশ্বব্যাপী সমাদিত, এবং এই হজ ব্রত পালনের উদ্দেশ্যে সারা বিশ্ব থেকে প্রতি বছর কোটি কোটি মানুষ সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ভিড় করে, এবং তারই ধারাবাহিকতায় এবারও কিন্তু বাংলাদেশ থেকে আসলে প্রায় 82,000 হজ যাত্রী তারা আসলে বিভিন্ন সময় এই পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে যাবে। এবং আজ আমরা যেটা জানতে পেরেছি যে রাত 2
2:15 এবছরের প্রথম যে হজ ফ্লাইট সেটি আসলে হজ যাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশ্যে আসলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে এবং এখন এই ভোর 6টা পর্যন্ত আমরা জেনেছি যে দুটি এয়ারলাইন্সের ভিন্ন দুটি আসলে প্লেনে ফ্লাইটে আসলে যাত্রীরা তারা আসলে গিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে তারা কিন্তু পবিত্র মক্কা নগরীর অভিমুখে তারা ইতিমধ্যে রওনা করেছেন এবং পরবর্তী যে হজ ফ্লাইট সেটি হচ্ছে 8:10 আমরা জেনেছি যে এবার আসলে একটু ভিন্ন আঙ্গিকে ভিন্ন মাত্রায় আসলে হজ যাত্রীদের জন্য সরকারের পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে যেন নির্বিঘ্নে তারা এই হজ ব্রত পালন করতে পারে। তার মধ্যে অন্যতম কিন্তু এই আশকোনা হজ ক্যাম্পে গতবারের তুলনায় এবার বেশি পরিমাণ মুআল্লিমের দ্বারা কিন্তু এই হজের যে খুঁটিনাটি বিষয়গুলো সেগুলোর আসলে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবার হজের খরচটা কমিয়ে আনার একটা প্রচেষ্টা সরকারের তরফ থেকে ছিল। একই সাথে এবার কিন্তু লাইফবাইক নামে একটি অ্যাপস তৈরি করা হয়েছে যেটি ব্যবহারের মাধ্যমে হজ যাত্রী যারা তারা আসলে সৌদি আরবে কোথায় আছে সেই লোকেশন বাংলাদেশে বসেই হজ যাত্রী যারা হজ গমনেচ্ছু যারা তাদের যে পরিবার পরিজন তারা সেটি জানতে পারবে। একই সাথে হজের বিভিন্ন সময়ে যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেগুলো কিন্তু সেই অ্যাপসের মাধ্যমে জানতে পারবে। এবারই প্রথম কিন্তু হজ যাত্রীদের লাগেজে কিউআর কোড সংবলিত ট্যাগ যুক্ত করা হয়েছে যার মাধ্যমে হজ যাত্রীদের যে জিনিসপত্র তারা সঙ্গে নিয়ে যাবেন সেটি কিন্তু সহজেই তারা সেখানে পেতে পারবেন। তো এই ছিল আমার কাছে আশকোনা হজ ক্যাম্প থেকে এবারের চলতি মৌসুমে যে হজ যাত্রা শুরু হলো সে ব্যাপারের সর্বশেষ খবর। আশকোনা হজ ক্যাম্প থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম। এদিকে হজ যাত্রীদের সেবা সহজ করতে মোবাইল অ্যাপ লাভবাইক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত অ্যাপটি উদ্বোধন করে হজ যাত্রীদের এই অ্যাপ ব্যবহারের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, এই অ্যাপ ব্যবহারে হজ যাত্রা সহজ হবে। আগামী বছর থেকে হজ অ্যাপ ব্যবহারে মুসল্লিদের উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। সুষ্ঠুভাবে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরব। এরই মধ্যে পবিত্র হজ উপলক্ষে বিদেশি হজ যাত্রীদের সেবা প্রদানের জন্য 17টি কোম্পানিকে লাইসেন্স প্রদান করেছে দেশটি। এই কোম্পানিগুলোর মাধ্যমে এবছর প্রায় 12 লাখের বেশি বিদেশি হজ যাত্রীকে সেবা প্রদান করা হবে। বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদনে। সাম্প্রতিক বছরগুলোতে হজ সেবাদান খাতে প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে 2 বছর আগে সৌদি সরকার নতুন নীতিমালা বাস্তবায়ন করে, যার ফলে জাতীয়তার বাধ্যবাধকতা ছাড়াই সৌদি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো হজ সেবায় অংশ নিতে পারছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, লাইসেন্সপ্রাপ্ত সব কোম্পানি ইতিমধ্যে হজ যাত্রীদের সেবার জন্য নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে। মনোনীত কোম্পানিগুলোর মধ্যে 2টি প্রতিষ্ঠান 1,55,000 এর বেশি এবং আরও 2টি প্রতিষ্ঠান 1,46,000 এর বেশি হাজিকে সেবা দেবে। লাইসেন্স প্রাপ্তির জন্য প্রতিষ্ঠানের 5 বছর মেয়াদী নবায়নযোগ্য লাইসেন্স থাকা বাধ্যতামূলক করেছে দেশটি। এছাড়া মালিকানার ক্ষেত্রে সৌদি নাগরিকদের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর প্রতি 1 লক্ষ হাজির জন্য কমপক্ষে 50 লাখ সৌদি রিয়াল মূলধন থাকতে হবে। চলতি বছরের হজ ব্যবস্থাপনার প্রযুক্তির ব্যাপক ব্যবহার করা হবে। স্মার্ট বুক, ই-পাস এবং ই-গেট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হাজিদের আগমন ও প্রস্থান প্রক্রিয়া আরও সহজ করা হবে। এছাড়া ভুয়া বিজ্ঞাপন ও প্রতারণা রোধে সৌদি সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে হজ প্যাকেজ গ্রহণ না করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। গত বছর প্রায় 18 লাখ মুসলিম পবিত্র হজ পালন করেন, যাদের মধ্যে প্রায় 16 লাখ ছিলেন বিদেশি। চলতি বছরও প্রায় সমপরিমাণ বা এরও বেশি হাজির অংশগ্রহণের আশা করছে সৌদি কর্তৃপক্ষ। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।
রাখাইনে মানবিক করিডোরের সঙ্গে দেশের সার্বভৌমত্ব জড়িত। সব দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। সোমবার বিকেলে ঠাকুরগাঁওয়ে গণসংযোগ শেষে বিএনপি মহাসচিব আরও বলেন, সংঘাতে জড়িয়ে আরেকটি গাজা হতে চায় না বাংলাদেশ। এদিকে ফেসবুক স্ট্যাটাসে করিডোরের বিষয়ে সরকারকে সবকিছু পরিষ্কার করার আহ্বান জানান জামায়াত আমির। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে আলোচনা। সোমবার নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে গণসংযোগকালে বিএনপি মহাসচিব বলেন, করিডোর দেওয়ার আগে সব রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কথা বলা উচিত ছিল, কারণ বিষয়টি দেশের সার্বভৌমত্বের সঙ্গে জড়িত। অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলে তারা জায়গা দিচ্ছে। মির্জা ফখরুল সতর্ক করে বলেন, সংঘাতে জড়িয়ে আরেকটি গাজা হতে চায় না বাংলাদেশ। মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই, জাতিসংঘ উদ্যোগ নিয়ে তাকে সাহায্য করার আমাদের আপত্তি নাই, এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, আমরা আরেকটা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। রাখাইনে মানবিক করিডোর নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামীও। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ফেসবুক স্ট্যাটাসে লেখেন, এর সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা জড়িত। বিষয়টি স্পষ্ট নয় উল্লেখ করে সরকারকে সবকিছু পরিষ্কার করার আহ্বান জানান তিনি। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। দেশে টানা 15 বছরের স্বৈরশাসনের পর নির্বাচন আয়োজন চ্যালেঞ্জিং। ইতালির সংবাদ মাধ্যম রাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আবারও জানান, জুলাই সনদ তৈরি করে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ভোট হবে। আরও বলেন, শেখ হাসিনার ধ্বংস করা অর্থনীতিকে পুনরুদ্ধার করে আবারও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে সম্প্রতি ইতালি যান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভ্যাটিকান সিটিতে পোপকে শ্রদ্ধা জানানোর ফাঁকে ইতালির সংবাদ মাধ্যম রাই নিউজ 24.com-কে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে জুলাই গণ অভ্যুত্থান, আওয়ামী লীগের অপশাসন, সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে কথা বলেন ডক্টর ইউনূস। বলেন, হাসিনা সরকার প্রায় 1,500 মানুষকে হত্যা করে ক্ষমতা ছেড়ে পালিয়ে যায়। সে সময় ছাত্রদের ডাকে দেশের দায়িত্ব নেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সমাজ ও অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছিল ফ্যাসিস্ট সরকার, ভেঙে পড়েছিল সবকিছুই। এই পরিস্থিতি থেকে পুনরুদ্ধার করে আবার বাংলাদেশকে ঠিক অবস্থানে ফিরিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার। সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, টানা 15 বছরেরও বেশি একনায়কতান্ত্রিক শাসনের পর গণতান্ত্রিক নির্বাচন করা চ্যালেঞ্জের। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরির পরই অনুষ্ঠিত হবে ভোট। প্রধান উপদেষ্টা আবারও জানান, চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যেই হবে জাতীয় নির্বাচন। নাজমুস সালেহী, সময় সংবাদ। কাউকে ক্ষমতায় রাখতে 16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেনি জনগণ। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিকেলে গুলশানে তিনটি দলের সঙ্গে বৈঠকে শেষে তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপির সঙ্গে থাকা 50 দল। Still, people think interim government is still the good answer for them. They are not saying, let the interim government go, have the election today. Nobody said that. মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। এখনই নির্বাচন চাইছে না তারা। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন প্রধান উপদেষ্টা। বিএনপি ও তাদের মিত্ররা যখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সোমবার গুলশানে ন্যাব ভাসানী আমজনতার দল ও বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক শেষে দলগুলোর নেতারা বলেন, ক্ষমতা ভোগ করতে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেওয়া হয়নি। ভোট দেওয়ার জন্য, নির্বাচনের জন্য জনগণ উন্মুখ হয়ে আছে। এই সরকারের যদি সদিচ্ছা থাকে, ইন্টারিম গভর্নমেন্টের আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে ইলেকশন তারা করতে পারে। সেখানে আমরা সবাই মিলে বলতেছি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে অন্ততপক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে দেশের মানুষ সবাই উদ্বিগ্ন হয়ে আছে সুষ্ঠু একটি নির্বাচনের আশায়। অন্তর্বর্তীকালীন সরকার আগামী মাসের মধ্যেই রোডম্যাপ দিবে নির্বাচন করার জন্য। দীর্ঘদিন ভোটাধিকারের জন্য লড়াই করেছি। কিছু মানুষকে বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমাদের মনে হচ্ছে তারা দ্বিধা বিভক্ত এবং লোভ করছে ক্ষমতায় দীর্ঘদিন থাকার জন্য। আপনাদেরকে তো ক্ষমতা উপভোগ করার জন্য দায়িত্ব দেওয়া হয় নাই। প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় অর্ধশত দল। কাউকে ক্ষমতায় রাখতে 16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেনি জনগণ। জনগণ বলতে কারা? এখন জনগণ বলতে যদি কোনো একটা বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে, এটা তো কারো তো বুঝতে কষ্ট হওয়ার কোনো কারণ নাই। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে, এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবে, তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। কোনো সুবিধাভোগীদের স্বার্থ রক্ষায় নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করালে দেশের জনগণ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি করেন বিএনপি নেতারা। 50টি দল। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ঐক্যবদ্ধ হলে ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হলেও জাতিগতভাবে বিজয় আসবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এছাড়া বিগত সময়ের হত্যাকাণ্ডের বিচার না হলে দেশ কখনো ফ্যাসিবাদ মুক্ত হবে না বলেও মন্তব্য করেন জামায়াত নেতারা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, ঢাকা উত্তর জামায়াতের আমির সহ দলের নেতারা। এ সময় বিগত সময়ের হত্যাকাণ্ডের বিচার না হলে দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না উল্লেখ করে জামাত নেতারা বলেন, এখনো যারা ফ্যাসিবাদকে উস্কে দিচ্ছে তাদের বিরুদ্ধে একসঙ্গে সোচ্চার হতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে তারা চেষ্টা করেছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করে দেওয়া, কিন্তু বাংলাদেশের মানুষের কাছ থেকে এই নিষিদ্ধ ঘোষণা করে জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে পারেন নাই, বরঞ্চ বাংলাদেশের মানুষের অন্তর থেকে আওয়ামী লীগ নিজেই নিষিদ্ধ হয়ে গেছে। তৎকালীন রাষ্ট্রের সাথে জড়িত যারা ছিল এদের সবাইকে বিচারের মুখোমুখি যদি করা না হয়, ফ্যাসিবাদ কিয়ামত পর্যন্ত বাংলাদেশ থেকে যাবে। বাংলাদেশে এখনো যারা ষড়যন্ত্রের সাথে জড়িত, এখনো ফ্যাসিবাদকে যারা উস্কে দিচ্ছে, ফ্যাসিবাদী ভাষায় এখনো যে সব তৎপরতা বাংলাদেশে চলছে, এর বিরুদ্ধে 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। ঐক্যের আহ্বান জানিয়ে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ব্যক্তি পর্যায়ে কেউ পরাজিত হলেও জাতির সম্মিলিত ঐক্যই আনবে বিজয়। একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই জাতি বিজয়ী হবে। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু জাতি বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। পরে সাবেক এমপি মাওলানা আব্দুস সুবহানের উপর রচিত তৃণমূল থেকে শীর্ষ বইয়ের মোড়ক উন্মোচন করেন জামাত আমির। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই হচ্ছে সবচেয়ে বড় সংস্কার। যারা এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই আন্দোলন গড়ে তুলবে এনসিপি। রাতে আওয়ামী লীগের বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এক বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল আয়োজনের সময় একথা বলেন এনসিপি নেতারা। এ সময় তারা প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ রাজনীতি করবে কি না করবে এই সিদ্ধান্ত আওয়ামী লীগ নেবে না, এই সিদ্ধান্ত নেবে বাংলার জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা।
6 দফা দাবি বাস্তবায়নে মঙ্গলবার থেকে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালনের ডাক দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে উল্লেখ করা হয়, দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে শাটডাউন কর্মসূচি পালন করা হবে। এর আগে একই দাবিতে বিক্ষোভ ও মিছিল সহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ধর্ষণের পর কেটেছে 40 দিন, এরপর আত্মহত্যা। পটুয়াখালীতে জুলাই আন্দোলনের শহীদ কন্যা লামিয়ার সঙ্গে ঘটে যাওয়া এমন ঘটনার পর প্রশ্ন উঠেছে দায়িত্বশীলদের অবহেলা নিয়ে। নারী অধিকার কর্মীরা বলছেন, ধর্ষণের পর একজন নারীকে সুরক্ষা দিতে ব্যর্থ রাষ্ট্র, তাই বাড়ছে ধর্ষণের পর আত্মহত্যার ঘটনা। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ সোহাগ। এই তো কয়েকদিন আগের ঘটনা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় ফুঁসে ওঠে দেশ। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই, সে সময় ধর্ষকদের ছাড় না দেওয়ার কড়া হুঁশিয়ারি দেন আইন উপদেষ্টা। রাষ্ট্র এগুলি জিনিস কোনোভাবেই ক্ষমা করবে না এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আশা ছিল এই কঠোর বার্তা পৌঁছে যাবে অপরাধীদের কানে, তবে তার হলো কই। পটুয়াখালীতে জুলাইয়ে শহীদের কন্যা লামিয়া বাবার কবর জিয়ারত করে ফেরার পথে মার্চ মাসে হয় ধর্ষণের শিকার। এখানেই শেষ নয়, এই ঘটনার 40 দিন পর রাজধানীর আদাবরে করলেন আত্মহত্যা। প্রশ্ন হলো, এই 40 দিন কোথায় ছিল দায়িত্বশীলরা? এই ধরনের অপরাধ যারা করে তারা রিপিটেডলি এরকম অপরাধ করে, বিচার না হওয়ার জন্য অপরাধীরা সাহস পেয়ে যায়। ধর্ষণের শিকার যে তার যে একটা মানসিক অবস্থা হয়, এটাকে আমরা বিবেচনার মধ্যে আনি না। আমরা মনে করি বিচার করলেই সব হবে। বদলায় মানুষ, বদলায় প্রেক্ষাপট, তবুও নারী অধিকার নিয়ে মুখে ফেনা তোলা সমাজ প্রতিবারই রাখে ব্যর্থতার প্রমাণ। আইন ও সালিশ কেন্দ্রের একটি তথ্য বলছে, এবছর প্রথম 3 মাসে প্রতি 9 ঘন্টায় একজন করে নারী ধর্ষিত হয়েছেন, যাদের মধ্যে 17% নারী কোনো ধরনের অভিযোগই করেননি। এর কারণটা কি? কিসের এত ভয়? ধর্ষণের পর একজন নারীকে সুরক্ষা দেয়া তো দূরে থাক, ঘটনার সাক্ষীদেরও থাকে নিরাপত্তা শঙ্কা। চিন্তার ভাঁজ তাই নারী অধিকার কর্মীদের কপালে। একটা মেয়ে যখন ধর্ষণের শিকার হয়, সে কিন্তু একটা ট্রমার মধ্যে চলে যায়। এই মেয়েটা কেন সে আবার এতদিন পর সে সুইসাইড করলো, তারই একটা অন্যায় হয়েছে। এই যে একটা মনোভাব সৃষ্টি করে, যেটা আমাদের বিচারেও রয়েছে, যে ধর্ষণের শিকার নারীকেই প্রমাণ করতে হবে সে ধর্ষণের শিকার হয়েছে। যে ধর্ষণ করেছে তাকে কিন্তু প্রমাণ করতে হবে না যে আমি ধর্ষণ করেছি কি করি না। ভুক্তভোগীদের সামাজিক নিরাপত্তা এবং সামাজিকভাবে অপরাধীদের প্রতিহত করার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের। পাশাপাশি আইন প্রয়োগের ক্ষেত্রেও আরও সচেতন হতে হবে দায়িত্বশীলদের। যখন এটা নিয়ে সালিশ হয় তখন বলে যে আপোষ করে ফেলতে, এমন কিছু শাস্তি দেন, মানে শুধুমাত্র এই বিচারিক আদালতে যে শাস্তি সেটার বাইরেও, যাতে করে সেটা একটা আপনার উদাহরণ তৈরি করে। আসিয়া, লামিয়া সহ কত শত ধর্ষিতার নাম প্রতিদিনই যুক্ত হয় খবরের পাতায়, কখনো আবার হয়ে যায় প্রধান শিরোনাম। তবুও দিন শেষে একই ঘটনার হয় পুনরাবৃত্তি। নারী হিসেবে সুস্থভাবে বাঁচতে চাই, যাতে আমার মেন্টালি ওরকম প্রেসারে না থাকে। আমি মানুষ হিসেবেও বাঁচতে চাই, একটা মানুষ যেভাবে বাঁচবে। নারী মানে শক্তি, নারী মানে সৃষ্টি। সেই নারী হোক বাঁধন হারা, হোক মুক্ত বিহঙ্গ, এমনটাই প্রত্যাশা সবার। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। পোশাক কারখানায় চাকরির কথা বলে সিলেটের 2 কিশোরীকে কক্সবাজারে একটি পাচারকারী চক্রের কাছে তুলে দেয়া হয়। কক্সবাজারে পৌঁছার পর তাদের নেশাজাতীয় দ্রব্য খাইয়ে হোটেলে আটকে রেখে করা হয় ধর্ষণ, চলে শারীরিক নির্যাতনও। কৌশলে সেখান থেকে পালিয়ে গিয়ে প্রতিবেশী এক নারীর বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীরা। অভিযুক্ত 2 জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। চাকরি করব, তারা মানে বলছেন তোমরা চাকরি করে না। আমাদের একটা ইচ্ছা ছিল চাকরি করার জন্য, ওই চাকরি করার জন্যই বলছিলাম।
সিলেটের পীরের বাজার এলাকা থেকে গত ৮ এপ্রিল নিখোঁজ হয়েছিলেন এই কিশোরী। তার সঙ্গে আরও এক কিশোরীকেও কাজের কথা বলে কক্সবাজারে পাঠানো হয়। ১৬ দিন নিখোঁজ থাকার পর ২৪ এপ্রিল কক্সবাজার থেকে পালিয়ে সিলেটে এসে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেলে ভর্তি হন তারা। পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সময় সংবাদের কাছে চাঞ্চল্যকর তথ্য দেন ভুক্তভোগী দুই কিশোরী। উনি আমার ভয় দেখাইছে, মানে আমার বাপরে মারবো, ওর বাইরে মারবো, এই জন্য ভয় পেয়ে বলছি যে একবার বলছি যে আমরা যদি সিলেট যাই আমরা আসবো না, মানে আর ভয় দেখাইছে যদি তোমরা এরকম করো তোমাদের বন্ডে করবো, তারপর তোমাদের নিয়ে সমুদ্রে মানে পাচার করবো, নাইলে সমুদ্রে তোমাদের কাইটা ফালাই দেবো। নাটক দেখার সুবাদে প্রতিবেশী শাহনাজ বেগম নামে এক নারীর বাসায় যাতায়াত ছিল তাদের। গত ৮ এপ্রিল ওই নারী তাদের দুজনকে পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে সিলেট থেকে কক্সবাজারে তার ছেলের কাছে পাঠায়। এরপর সে তাদের কৌশলে চেতনানাশক দ্রব্য খাইয়ে অজ্ঞান করে বলে জানায় কিশোরীরা। জ্ঞান ফিরলে আটকে রেখে বাধ্য করা হয় অনৈতিক কাজে। আমরা ভাতও খাওয়াইনি, বাদে ওষুধ দিছে, ওটা কইছে জার্সিং কইরা আইসো বেদনা উদনা কমবো। খাওয়া বাদে যে আমরা ঘুমাইছি, ঘুমটাকে উঠা দেখি যে আমরা হোটেলও একজন পরে একজন আইসে আইয়া আমরা উপরে নির্যাতন করছে। মেয়ের সাথে যে দুর্ঘটনা ঘটেছে এরকম যেন আর কোনো মেয়ের সাথে না হয়, আমরা ওর প্রাপ্ত বিচার চাই। এই ঘটনার বিচার আমি চাই সরকারের কাছে। এ ঘটনায় প্রতিবেশী শাহনাজ বেগম সহ ৫ জনকে আসামি করে মানব পাচার আইনে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ঘটনার ব্যাপারে শাহপরান থানা পুলিশের তাৎক্ষণিক বক্তব্য না পাওয়া গেলেও ন্যায় বিচার প্রত্যাশা করেছেন বাদী পক্ষের আইনজীবী। ঘটনায় মোট ৫ জন আসামির নাম উল্লেখ করে মামলাটা দায়ের করা হয়েছে এবং এই মামলায় আরও অজ্ঞাতনামা অনেক আসামি হতে পারে যারা এই ঘটনায় সংশ্লিষ্ট, তাদেরকে পুলিশ আইনানুগভাবে তদন্তপূর্বক গ্রেফতার করবে। এদিকে সিলেটের জকিগঞ্জের ৬ জন নির্মাণ শ্রমিককে ৬ দিন নিখোঁজ থাকার পর গত ২৩ এপ্রিল কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধার করে পুলিশ। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। শেখ হাসিনার সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়ায় নির্বিচার গুলিতে ৬ জনকে হত্যার পর গাড়িতে তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় লাশ। লোমহর্ষক এ ঘটনায় মামলার তদন্তের শেষ পর্যায়ে এসে গুলি করে হত্যার ভিডিও ফুটেজ হাতে এসেছে তদন্ত সংস্থার। এতে বেশ কয়েকজনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন প্রসিকিউশন। ২৫ মে এই মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই বহুল আলোচিত মামলার তদন্ত যখন শেষের পথে ঠিক তখনই হাতে আসে আরেকটি বিস্ফোরক ভিডিও, যেখানে ধরা পড়ে লাশ পোড়ানোর আগে গুলি করে হত্যার নির্মম চিত্র। প্রসিকিউশন জানায় ২ জন হত্যাকারীকে শনাক্ত করা গেছে, বাকিদের শনাক্তের চেষ্টা চলছে। হত্যা করা হয়েছে, পোড়ানো হয়েছে, একজন জীবিত ছিলেন, তাকে পোড়ানো হয়েছে। এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে হত্যাকাণ্ড সংগঠনের একটা ভিডিও চিত্র আমরা পেয়েছি, এটা আমরা এখন যাচাই বাছাই করছি। নতুন করে শনাক্ত হওয়া হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানায় প্রসিকিউশন। আশুলিয়ার এই মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার দিন ঠিক করা হয়েছে ২৫ মে। তদন্তটা আমরা মূলত করি, তার সাথে পারপেট্রেটর যারা আছে, যারা হত্যাকাণ্ড সংগঠন করে বা অন্যান্য অ্যাট্রোসিটির সাথে জড়িত থাকে, তাদের বিষয়টা আমরা তদন্ত করি। এখন তদন্ত একটা চলমান প্রক্রিয়া, এই তদন্তে নতুন তথ্য আসে, ফার্দার ইনভেস্টিগেশন পরেও হতে পারে। এখন কোনো তথ্য যদি আমাদের সামনে আসে নতুনভাবে, সেই তথ্য ইগনোর করে তো আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারব, এবং এইখানে হয়তো 10 দিন বা 5 দিন বা 1 মাস সময় একটু বেশি লাগতেই পারে। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের জন্য এবং ন্যায় বিচারের স্বার্থে এই সময়টা প্রয়োজন আমাদের। এদিন জুলাই আগস্টের যাত্রাবাড়ি, রামপুরার গণহত্যা সহ আরও 3টি মামলার শুনানি হয়। হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে। এসব মামলার তদন্ত রিপোর্ট জমার সময় পিছিয়ে দেওয়া হয় আরও 3 মাস। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের মাদ্রাসা ছাত্র সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। সকালে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সাবেক মন্ত্রীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে নেওয়া হয়। বিকেলে রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় বিক্ষুব্ধরা আনিসুল হককে কিল ঘুষি দিয়ে ধাওয়া করে। এ সময় পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে জেলা কারাগারে নিয়ে যায়। 5 আগস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের সিমরাইল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হন 19 বছরের মাদ্রাসা ছাত্র হাফেজ সোলাইমান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান তিনি।
পলাতক পুলিশ কর্মকর্তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বলেন, তদন্ত শেষে ছাত্র আন্দোলনের গুলির নির্দেশদাতা পুলিশ সদস্যদের সংখ্যা প্রকাশ করা হবে। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বলেন, অভ্যুত্থানের পর 1500 মামলা হয়েছে, যার মধ্যে 600 হত্যা মামলা। তবে অনেকে অসৎ উদ্দেশ্যে মামলা করে উল্লেখ করে আইজিপি বলেন, নিরীহ মানুষকে যেন হয়রানি করা না হয় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। দেশে যারা থাকেন তাদেরকে তো আমরা গ্রেফতারের চেষ্টা করি, বাইরে আছেন পলাতক, তাদের বেলায় আমাদের ইন্টারপোলকে রিকোয়েস্ট করতে পারি যে তারা আমাদের এখানকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদেরকে আমরা ফেরত দেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাই। এই প্রক্রিয়াটাই আমরা শুরু করেছি। তদন্ত শেষ হলে হয়তো ফাইনালি গিয়ে আমরা বলতে পারবো যে আমাদের তদন্তের ফলাফল হিসাবে দেখা যাচ্ছে যে এতজন লোক তারা অর্ডার করেছিলেন, এতজন লোক গুলি করেছিলেন। জুলাই আন্দোলনে থাকা অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা সরকার করেনি। তদন্ত করে পুলিশ প্রকৃত সত্য উদ্ঘাটন করবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী কান উৎসবে নমিনেশন পাওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরেশ জাকের জুলাইয়ের আন্দোলনে সম্পৃক্ত ছিলেন আর তার বিরুদ্ধে মামলা হওয়া অস্বস্তিকর বলে মন্তব্য করেন উপদেষ্টা। মামলা করার স্বাধীনতা পেয়ে কেউ কেউ অপব্যবহার করছেন বলেও মন্তব্য করেন তিনি। জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন, ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। কিন্তু আবার বলছি, এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রপক্ষের মামলা না, সরকারের দেয়া মামলাও না। যে কোনো এখন আপনি দেখেন মামলা করার, এখন আমরা স্বাধীনতা পেয়েছি, মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতা কেউ কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। 7 মাসের বেশি সময় ধরে ওষুধ বিতরণ বন্ধ রয়েছে গাইবান্ধার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু কেন্দ্রে। খালি হাতে ফিরছেন সেবা প্রত্যাশীরা, এমনকি মিলছে না জন্ম নিরোধক কোনো সামগ্রী। সংশ্লিষ্টরা বলছেন, অধিদপ্তর থেকে ওষুধ সরবরাহ বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে এমন অবস্থা। বিপ্লব ইসলামের রিপোর্ট। তৃণমূল স্বাস্থ্যসেবা নিশ্চিতে ইউনিয়ন পর্যায়ে চালু রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। প্রাথমিক চিকিৎসা, পরিবার পরিকল্পনা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা সহ গ্রামীণ স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এসব স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভর করেন গ্রামের অধিকাংশ নিম্ন আয়ের মানুষ। তবে প্রায় 7 মাস ধরে গাইবান্ধায় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ওষুধ সংকটে খালি হাতে ফিরছেন এলাকাবাসী। এতে বিপাকে পড়েছেন সুবিধা প্রত্যাশীরা। আমরা তো অনেক গরিব মানুষ, আমরা এখানে ফ্রি ওষুধ পাইতেছি, কিন্তু এখনো ওষুধ পাই না। 6-7 মাসের মতন হয়, ওষুধপাতি নাই, তাতে আমাদের বাচ্চাদের অনেক সমস্যাই হয়। সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের নিত্য প্রয়োজনীয় সেই জিনিসটা, আমাদের সেই ওষুধটা যেন আমাদেরকে এখানে ব্যাক করে দেয়। মানুষ আসতেছে, ওষুধ পাচ্ছে না, ঘুরে যাচ্ছে, এতে বিভিন্ন সমালোচনা করতেছে। আমি আশা করব সরকার যেন খুব দ্রুত এটা পদক্ষেপ নেয় এবং এখানে ওষুধ সরবরাহ করার ব্যবস্থা করেন। অধিদপ্তর থেকে ওষুধ সরবরাহ বন্ধ থাকায় এ সংকট তৈরি হয়েছে বলে জানান কর্মরতরা। যখন ওষুধ থাকে না, আমরা যখন ফিল্ডে যাই তখন বলে যে কি দেখতে আসছেন, ওষুধ নাই। এখন ধরে ধরে এই যে লোকগুলাকে আমাদের বোঝাইতে হয়, এটা আসলে অনেক চ্যালেঞ্জিং এবং কি বলবো, খুবই বেশি বিড়ম্বনায় পড়তে হচ্ছে আমাদের। বিষয়টি স্বীকার করে ওষুধ কেনার প্রকল্প পাশ হলে সংকট সমাধান হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। রোগী সেবার ক্ষেত্রে মানুষ যেটা গিয়ে চায় সাধারণ রোগের ঔষধ, এটা আসলে আমাদের এখন সংকট চলছে। অপারেশনাল প্ল্যান অনুমোদন হলে হয়তো এতদিন কেনা হয়ে যেত, অপারেশনাল প্ল্যান এখনো পাস হয়নি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গাইবান্ধার 7 উপজেলায় 55টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং 4টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে। 2024 সালের অক্টোবর মাস থেকে ওষুধ বিতরণ বন্ধ রয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।
50 কেজির প্রতি বস্তা আলু সংরক্ষণে 53% পর্যন্ত মুনাফা করছেন কোল্ড স্টোরেজ মালিকরা। যদিও তাদের দাবি সব ব্যয় মিটিয়ে সরকার নির্ধারিত সংরক্ষণ খরচ ধরলে প্রতি কেজিতে লোকসান হচ্ছে 3 থেকে 4 টাকা। আলুর রাজধানী হিসেবে খ্যাত মুন্সিগঞ্জ ঘুরে এমন তথ্য মিলেছে। কৃষকরা বলছেন অতিরিক্ত খরচের চাপে হিমাগারে না রেখে অনেকেই জমিতেই আলু সংরক্ষণ করছেন। এতে ফসল নষ্ট হওয়ার শঙ্কা আছে। সাইফুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শরীফ রুবেল। 4.5 বিঘা জমিতে আলু চাষ করেন মুন্সিগঞ্জ সদরের বালেশ্বর গ্রামের জহিরুল হক। উৎপাদন খরচ 3,15,000 টাকা। পেয়েছেন প্রায় 500 মন আলু। প্রতি মনে খরচ প্রায় 636 টাকা। তবে বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকায়। মন প্রতি লোকসান 200 থেকে 250 টাকার মতো। কোলেস্টোরের ভাড়া ছিল 240, কোলেস্টোরের ভাড়া করছে 280 এই বছর। সব জিনিসই বেশি। ন্যায্য দাম না পাওয়া ও হিমাগার খরচ বাড়ায় জমিতেই সংরক্ষণ করছেন আলু। ঝুঁকি আছে নষ্ট হওয়ার। সরকার নির্ধারিত 6 টাকা 75 পয়সা ফিতে 50 কেজির আলুর বস্তা 9 মাস হিমাগারে রাখার খরচ 280 থেকে 337 টাকা। আরও আছে জমি থেকে আলু তোলা এবং হিমাগার পর্যন্ত নেয়ার খরচ। কোলেস্টোরে গেলে আধা মাইল দূরে টলি থাকে, সেই টলি আগে জায়গা আমরা যারা সিরিয়ালে আসি 2 ঘন্টা আগে 3 ঘন্টা আগে এই জায়গা আমরা পাই না। বড় আকারি আর স্টোরে আলু থোয়ার মতন জায়গা নেই। পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন হিমাগার ব্যবস্থাপক জানালেন 50 কেজির এক বস্তা আলু হিমাগারে রাখতে খরচ মাত্র 200 থেকে 220 টাকা। সেই হিসেবে কৃষকের কাছ থেকে মালিকরা 40 থেকে 53% পর্যন্ত মুনাফা করছেন। তো বর্তমান বাজারে আলু তো লাভ লস মিলিয়ে সবাই তো আবার সব আলু পায় না। আবার এখানে আলু ইনভেস্টমেন্ট করতে হয়, সবাই কোনো স্টুডেন্ট পড়ে না, কম বেশি থাকে 20 টাকা মিনিমাম। তো এই বছর লাভের অংশ প্রতি বস্তা 30 টাকা 40 টাকা থাকবে। তবে হিমাগার মালিকদের দেয়া খরচের ফর্দ বলছে ব্যাংক ঋণ, জ্বালানি, শ্রমিক মজুরির সঙ্গে অন্যান্য ব্যয় ও 15% মুনাফা ধরে প্রতি কেজিতে তাদের খরচ 9 টাকা 62 পয়সা। তাতে সরকার নির্ধারিত 6 টাকা 75 পয়সা খরচে তাদের লোকসান হচ্ছে। এবছর ব্যাংক ইন্টারেস্ট রেটটা গত বছর ছিল 9%, এবছর এটা বেড়ে হয়ে গেছে আপনার 15%। আমরা এবছর ভাড়াটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কৃষি মন্ত্রণালয় একটা ভাড়া নির্ধারণ করে দিয়েছে 6 টাকা 75 পয়সা, তো যেটা আমাদের গত বছরের তুলনায় আরো 25 পয়সা কম। হিমাগার মালিকরা জানালেন আগে কৃষকদের প্রতি বস্তায় 65 থেকে 85 কেজি পর্যন্ত আলু সংরক্ষণ করার সুযোগ দিলেও এখন তারা 50 কেজির বেশি সংরক্ষণের সুযোগ দিচ্ছেন না। হিমাগারে জায়গা না পাওয়া আর পেলেও অতিরিক্ত ভাড়ার অভিযোগে আলু সংরক্ষণ করতে পারছেন না মুন্সিগঞ্জ জেলার হাজারো কৃষক, যার কারণে এই কারি পদ্ধতিতে অস্থায়ীভাবে আলু সংরক্ষণ করছেন তারা। তাদের দাবি এমন পরিস্থিতি থেকে মুক্তির উপায় বের করবে অন্তর্বর্তীকালীন সরকার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সংরক্ষণের অভাবে রংপুরে পচে নষ্ট হচ্ছে হাজার হাজার মেট্রিক টন আলু। অন্যদিকে দাম না থাকায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন কৃষকেরা। ফলে আলু আবাদ করে এবার চরম বিপাকে এই অঞ্চলের কৃষকরা। কৃষি বিভাগ আসার কথা না শোনাতে পারলেও জানিয়েছেন রফতানির চেষ্টা চলছে। শাকিল মাহমুদের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। রংপুর সিটি কর্পোরেশনের হাজিরহাট এলাকার বাসিন্দা সেকেন্দার আলী প্রতি বছরের মতো এবারও 20 বিঘা জমিতে 10 লাখ টাকা খরচ করে আলু আবাদ করেছেন। জানান হিমাগারে জায়গা না পাওয়ায় ঘরেই সংরক্ষণ করছেন ঘাম ঝরানো ফসল। একদিকে আলু পচে নষ্ট হচ্ছে, অন্যদিকে নেই ক্রেতাও। 20 ধরনের মাটিতে এই আলু চাষ করছি, প্রায় 10 লক্ষ টাকা খরচ। এই আলুটা মনে করেন যে নেওয়াইয়া কোনো কাস্টমার নাই, কোনো ক্রেতা নাই। গোয়ালঘর, বাড়ির উঠান, পুকুরের পার সর্বত্রই আলুর স্তূপ। পচন ধরে এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ। কৃষকরা জানান অর্থ খরচ করে মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করা আলু এখন গলার কাঁটায় পরিণত হয়েছে। অবস্থা তো খুবই খারাপ, প্রতিটা ঘরে ঘরে আলু আছে ভাই, আলু নেওয়ার মতো লোক নেই। কোম্পানিওয়ালা বীজ দিয়েছে, তাই খালি 300 বস্তা নিয়ে গেছে। 3 লাখ টাকা থেকে আদরে আলু নিক বেচা নিয়ে নেই। কাস্টমার পাইতেছে না, জমি তো থাকি নেয় নাই। এখন বহুত টাকা খরচ হয়ে গেছে, বিক্রি নাই, পাটি নেই, কাকে দেই, আলু রেট কম। এমন অবস্থায় কৃষকদের কোনো আশার কথা শোনাতে না পারলেও বরাবরের মতো দায়সারা জবাব কৃষি বিভাগের। রপ্তানিকারক যারা আছে তাদের সাথেও আলোচনা করে যাতে করে আলু রপ্তানি করা যায়, সে বিষয় নিয়ে আমরা কিন্তু নেগোশিয়েট করছি। চলতি বছর রংপুর অঞ্চলে 1,01,576 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, আর উৎপাদন হয়েছে 32,30,682 মেট্রিক টন।
কৃষকদের আলু এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কোল্ড স্টোরে জায়গা না পায় এভাবেই বাড়ির ঘরে কিংবা উঠানে আলু রেখে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। ক্রেতা না থাকায় দিশেহারা উত্তরের আলু চাষিরা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। আমন মৌসুমে সরকারের সঙ্গে চুক্তি না করায় দিনাজপুরের ৩১৬টি চাল কলের লাইসেন্স বাতিল করেছে খাদ্য বিভাগ। মালিকপক্ষ বলছে ধানের ঊর্ধ্বমূল্যের কারণে লোকসান দিয়ে চাল সরবরাহ করা সম্ভব হয়নি। সরকারের কাছে আরেকবার সুযোগ চান তারা, তবে কেউ আবেদন করলে বিবেচনার আশ্বাস খাদ্য বিভাগের। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। গত আমন মৌসুমে সরকারের সঙ্গে চুক্তি করেনি দিনাজপুরের ৩ শতাধিক চালকল। এ কারণে তারা কোনো চাল সরবরাহ করেনি সরকারি খাদ্য গুদামে। এবছর এ নিয়ে কঠোর ব্যবস্থা নিল খাদ্য বিভাগ। সম্প্রতি জেলার ৩১৬টি চালকলের লাইসেন্স বাতিল করা হয়েছে বিভাগের পক্ষ থেকে। লাইসেন্স বাতিলের পর চাল উৎপাদন করতে পারবে না কোনো প্রতিষ্ঠান। মালিক পক্ষ বলছেন ধানের ঊর্ধ্বমূল্যের কারণে লোকসান দিয়ে চাল সরবরাহ করা সম্ভব হয়নি তাদের পক্ষে। তবে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য সরকারের কাছ থেকে আরেকবার সুযোগ চান তারা। আমাদের এখানে তো মোটামুটি 50-60 জন শ্রমিক কাজ করে। আমাদের যদি মিল প্রতিষ্ঠান না চলে তাদের পেটে তো ভাত উঠবে না। নিবন্ধন বাতিল না করা হয়, পুনরায় একটা আমাদেরকে সুযোগ দেওয়া হয়, এজন্য আমি বিনীতভাবে সরকারের কাছে আবেদন রাখতেছি। ব্যবসায়ী নেতারা বলছেন চালকল বন্ধ করতে মালিক পক্ষের সঙ্গে ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরাও। এইভাবে ধারাবাহিকভাবে যদি মিলগুলোকে বাতিল করা হয় এবং তাদেরকে যদি কোনো কার্যক্রমে পরিচালনা করতে না দেওয়া হয়, তাহলে দেখা গেল যে আবার কৃষক একটা সংকটের মুখে পড়তে পারে। মিল মালিকগণ প্রায় ব্যাংকের ঋণ নিয়ে এই মিলগুলি পরিচালিত করেন এবং শ্রমিকরা অসহায় অবস্থান করবেন। এখনও কঠোর অবস্থানে খাদ্য বিভাগ, তবে কেউ আবেদন করলে বিবেচনার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। লাইসেন্স বাতিল করার পরেও যদি কেউ এই ধান চাল মজুত করে বা উৎপাদন কার্যক্রমে নিয়োজিত থাকে, তাহলে আমরা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। খাদ্য বিভাগের তথ্য মতে দিনাজপুরের লাইসেন্স বাতিল হওয়া ৩১৬টি চালকলের মধ্যে ২৯৬টি সিদ্ধ ও ২০টি আতপ চালকল রয়েছে। আর এসব প্রতিষ্ঠানে কাজ করেন অন্তত ১৭,০০০ শ্রমিক। সময় সংবাদ, দিনাজপুর। উত্তরের আম লিচুর বাগানে পুরোদমে চলছে পরিচর্যা। কৃষি বিভাগ বলছে শুধু রংপুর বিভাগেই এবার অন্তত ১৫০০ কোটি টাকার আম ও লিচুর বাজার রয়েছে। দেশের গণ্ডি ছাড়িয়ে এসব আম লিচু রফতানি হবে বিশ্ববাজারেও। গবেষকদের মতে বাগানীদের ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষিভিত্তিক শিল্প স্থাপনে উদ্যোগ নেওয়া জরুরি। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। ফল পরিচর্যায় বাগানে এখন শেষ সময়ের ব্যস্ততা। জুনের মাঝামাঝি বাজারে আসবে হাড়িভাঙ্গা, গোপালভোগ, আম্রপালি, ল্যাংড়া সহ নানা জাতের আম। দেশের বাজার ছাড়াও রংপুরের আম রফতানি হবে ইংল্যান্ড, ফ্রান্স সহ বিশ্বের কয়েকটি দেশে। তবে জলবায়ুর বিরূপ প্রভাবে এবারও ফলন কিছুটা কম বলে জানিয়েছেন বাগানীরা। সব ঠিক থাকলে এবার বিভাগে ৮০০ কোটি টাকার আম বেচাকেনার আশা করছে কৃষি বিভাগ। যে তুলনায় মুকুলটা আসছিল সে তুলনায় তো আম হয় নাই। 3 ভাগে 2 ভাগেই নাই, শুধু 1 ভাগ নিয়ে যা আছে এতটুকু নিয়ে আমরা পরিচর্যা করতেছি। মুকুলের ক্ষতি হয়েছে, ঝরে পড়েছে অতিরিক্ত, মানে যে খরা যেটা বলে, খরার কারণে আর কি। এরপরেও কিন্তু ফলনটা কিন্তু আশা করছি ভালো হবে এবং কৃষক লাভবান হবে। নিবিড় পরিচর্যা করা হচ্ছে দেশখ্যাত দিনাজপুরের রসালো ও সুমিষ্ট লিচু। তবে অপেক্ষা করতে হবে আরও 1 মাস। এই জেলার বেদানা, চায়না থ্রি ও বোম্বাই জাতের লিচু দেশের বাজার ছাড়াও রপ্তানি হবে ইউরোপে। বাম্পার ফলনের অপেক্ষায় বাগান মালিকরা। এবার শুধু দিনাজপুরে ৭০০ কোটি টাকার লিচু ফলনের আশা বাগানীদের। খরাও কম একটু আর এক্সরে ভালো করে করা হয়েছে, সার পাঁচ দেওয়া হয়েছে, লিচুর ফলন খুবই ভালো। এবার লক্ষণ ভালো বোঝা যাচ্ছে, মানে ঝড় বৃষ্টি একটু কম। তো সম্ভাব্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করছি যে ৩৫,০৯৭ মেট্রিক টন। আর আশা করছি যে কৃষকরা এ থেকে ৭০১ কোটি টাকা
আয় করতে পারবেন। গবেষকদের মতে সম্ভাবনাময় ও রফতানিযোগ্য এসব অর্থকরী ফলকে ঘিরে উদ্যোগ নিতে হবে ফলদ শিল্প গড়ে তোলার। পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু ফল এইটিকে কেন্দ্র করে যদি কিছু শিল্প কলকারখানা স্থাপন করা যায়, তাহলেও একদিকে যেমন শিল্প কলকারখানা স্থাপিত হবে, লিচুর ভ্যালু বাড়বে। দিনাজপুরে ৫,৪৮৪ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৪,৬২৮ মেট্রিক টন। আর বিভাগে ৮,০০০ হেক্টর জমিতে আমবাগান রয়েছে, উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ১,২০,০০০ মেট্রিক টন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। চাঁপাইনবাবগঞ্জে আমবাগান পরিদর্শন করেছেন চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। আম আমদানিতে দেশটির বিনিয়োগ আগ্রহে খুশি আম চাষিরা। সোমবার নাচলের নেজামপুরে রফিকুল ইসলামের আমবাগান পরিদর্শন করেন চীনা রাষ্ট্রদূত। গুড এগ্রিকালচার প্র্যাকটিস পদ্ধতিতে অনুসরণ করে গড়ে তোলা বাগান ঘুরে দেখেন তিনি। বাংলাদেশের আম সবচেয়ে কম খরচে আমদানি ও এ খাতে বিনিয়োগের আগ্রহের কথা জানান চীনা রাষ্ট্রদূত। গত মাসে চীনে প্রধান উপদেষ্টার সফরের সময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের আম আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় চীনের আমদানিকারকরা চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি আম বাগান পরিদর্শন করেন। সবকিছু ঠিক থাকলে চলতি মৌসুমেই শুরু হবে আম রফতানি। আমাদের ফিল্ডে এসে তারা জরিপ করলো, এটা অত্যন্ত আশার বিষয় এবং আমরা আশা করছি যে এবার থেকে আম রপ্তানি করা সম্ভব। বিগ স্কেলে যখন কোনো একটা প্রোডাক্ট যাবে অবশ্যই আপনার প্রফিটেবল আসবে এবং সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা চেষ্টা করছি আমাদের উৎপাদনটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যাওয়া। তো এবছর থেকে আমরা ট্রেসিবিলিটি কার্যক্রম, রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প সহায়তা এবং বিটিএফ, বাণিজ্য মন্ত্রণালয় বিটিএফ এটি নিয়ে কাজ করছে। তো ট্রেসিবিলিটিও আমরা স্টার্ট করতে সক্ষম হয়েছি। 1,20,000 মেট্রিক টন আম তারা বাংলাদেশ থেকে আমদানি করতে চায়। আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে সেই পরিমাণ আম রপ্তানি করার জন্য আমরা প্রস্তুত আছি। Definitely, there will be a lot of investment. As long as they know the mango will be exported to China, so there will be many Chinese companies, businessmen come over. নদী ও সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় পটুয়াখালীতে বেড়েছে সব ধরনের মাছের দাম। মাছের উৎপাদন বাড়াতে সমুদ্রে 58 দিন এবং জাটকা রক্ষায় নদীতে 2 মাস মাছ ধরার বন্ধের কারণে বাজারে কমেছে মাছের সরবরাহ। এতে সপ্তাহ ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি মাছের দর বেড়েছে 100 থেকে 120 টাকা পর্যন্ত। সমুদ্র ও নদীর মাছ না থাকায় বাজার দখলে রেখেছে চাষের রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস। বাড়তি দরে মাছ কিনতে গিয়ে হিমশিম অবস্থা ক্রেতাদের। এক কেজি মাছ যদি নেয় 300 টাকা, 350 টাকা, 320 টাকা, তাই মাছ নিয়ে কি করে? মাছের দাম খুব বেশি, আমরা কিভাবে চলবো? আমাদের তেঁতুলিয়া নদীতে 2 মাস মাছ ধরা বন্ধের কারণে আরতে কোনো মাছ নাই। প্রায় 23,000 গ্রাজুয়েট অংশগ্রহণে উচ্চশিক্ষার ইতিহাসে নতুন এক মাইলফলক ছুঁতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে দীর্ঘ 8 বছর পর পঞ্চমবারের মতো সমাবর্তনের আয়োজন হতে যাচ্ছে সবুজে ঘেরা এ ক্যাম্পাসে। নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন নিগার মেহরিন ডিনি। দীর্ঘ 8 বছর পর 22,600 গ্র্যাজুয়েটের অংশগ্রহণে পঞ্চমবারের মতো সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই সমাবর্তন অনন্য নজির সৃষ্টি করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেখানে অংশ নেবে 2011 সাল থেকে 2023 সালের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীরা। আনন্দ আর গর্বের মুহূর্তে সাক্ষী হতে আগামী 14 মে একসঙ্গে মিলিত হতে যাচ্ছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। অনেক বেশি এক্সাইটিং, কিন্তু সমস্যার বিষয়টা হচ্ছে যে অনেক বছর সমাবদ্ধ না হওয়ার কারণে অনেক বিশাল সংখ্যক স্টুডেন্টরা সমাবর্তন পাচ্ছে, আবার অনেকে পাচ্ছে না। রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীর সংখ্যা অনেক বিশাল হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যারা রানিং স্টুডেন্ট আছি, আমরা প্রশাসনের কাছে এটাই চাই যাতে আমরা প্রত্যেক বছর এই সমাবর্তনটা রেগুলারলি হয়, আমরা যাতে সবাই অংশগ্রহণ করতে পারি। এই সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ 36 বছর পর নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পা রাখতে চলেছেন তিনি। এই আকর্ষণ সমাবর্তনের আয়োজনে যেন বাড়তি উচ্ছ্বাস উদ্দীপনা যোগ করেছে। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিতির পাশাপাশি ডক্টর ইউনূসকে বিশ্ববিদ্যালয় থেকে দেয়া হবে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি। ইতিমধ্যে সমাবর্তনের প্রস্তুতি অনেকটাই শেষের দিকে। নিরাপত্তা
নিরাপত্তার চাদরে পুরো ক্যাম্পাস। আমাদের স্বেচ্ছাসেবক এবং সরকারের বিভিন্ন বাহিনী দ্বারা বা তাদের সহযোগিতা আমরা করানোর চেষ্টা করি। এরপরে আমাদের যেটা আছে যে এত বিশাল সংখ্যক যে আমাদের কনভোকি, তাদের এন্টারটেইনমেন্ট, আমরা ইউনুস সাহেবের মতো একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্বকে যদি আমরা সম্মানিত করতে পারি, তাহলে পরোক্ষভাবে চিটাগাং ইউনিভার্সিটিও সম্মানিত হবে, আমরাও সম্মানিত হবে, আমাদের কর্মবীরাও সম্মানিত হবে। মূল প্যান্ডেলে SSF এর আওতায় আমরা এখনই চলে আসছি। এই কনভোকেশনটা একটা আমাদের জন্য বিরল ঘটনা হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই বিশাল সমাবর্তন শুধুমাত্র একটি রেকর্ডই নয়, হাজারো শিক্ষার্থীর অর্জন আর আবেগের অনুপম মিলন মেলা। গ্র্যাজুয়েটদের পদচারণায় আবারও মুখর হবে সবুজে ঘেরা 2300 একরের ক্যাম্পাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই সমাবর্তন হয়ে থাকবে এক অবিস্মরণীয় দিন। নিগার মেহেরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। গণ অভ্যুত্থানের 8 মাস পেরিয়ে গেলেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা ও তার সহপাঠীদের ওপর হামলার ঘটনায় কোনো মামলা করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নেয়া একাধিক শিক্ষককে পদোন্নতি দেয়া হয়েছে, তবে উপাচার্যের সাফ জবাব, নিয়ম মেনে পদোন্নতি দেয়া হয়েছে। কেউ আওয়ামীপন্থী কিংবা সমমনা কিনা তা বিবেচ্য বিষয় নয়। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের আরও একটি রিপোর্ট। ওই মামলাটা হলো আবু সাইদের ভাই কর্তৃক মামলা হয়েছিল। এখন আমাদের মামলা হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন মানে রেজিস্ট্রারের মাধ্যমে মামলা হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে 8 মাস পেরিয়ে গেলেও মামলা তো দূরের কথা, সাধারণ ডায়েরি পর্যন্ত করেনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্তে জুলাই আন্দোলনে আবু সাইদ হত্যা, শিক্ষার্থীদের উপর হামলা ও গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেয়া 71 জন শিক্ষার্থী, 2 জন শিক্ষক ও 7 জন কর্মকর্তা কর্মচারীকে চিহ্নিত করে শাস্তি আটকে আছে সাময়িক বহিষ্কারেই জানিয়ে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। এই গণহত্যার সাথে যে সম্পৃক্ত ছিল সে কিন্তু একজন খুনি বা খুনির সহযোগী। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে এবং জুলাই আন্দোলনের একজন যোদ্ধা হিসাবে আমরা সংক্ষুব্ধ। আমরা চাই যে অতি দ্রুত এই মামলাটি হোক এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক। তবে 8 মাসেও কেন মামলা করা হয়নি তার জবাবে উপাচার্য জানান, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অসুস্থ থাকায় তা সম্ভব হয়নি। মামলা দেরি হলো হচ্ছে আমাদের শিক্ষার্থীরা যারা সাক্ষী দেবে তারা তো আহত ছিল, তারা এখন একটু সুস্থ হয়েছেন, তারা এসে আমাদের সাথে আমরা বৈঠক করছি, তারা আমাদের নাম ঠিকানা সব কিছু দিয়ে দিয়েছেন, তাদের সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে আছে। এখন আমরা দেখবেন এই সপ্তাহের মধ্যে কোনো একটা ভালো ফলাফল পেয়ে যাবেন। এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বঙ্গবন্ধু পরিষদ সহ আওয়ামীপন্থী একাধিক শিক্ষককে পদোন্নতি ও উচ্চশিক্ষার জন্য ছুটি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যাদের অনেকেই সরাসরি গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন অভিযোগ শিক্ষার্থীদের। তবে উপাচার্যের দাবি, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত নয়, পদোন্নতি দেওয়া হয়েছে যোগ্যতা বিবেচনায়। আমরা দিয়েছি মানে কি, দিয়েছি মানে তার যোগ্যতা ছিল। আগে যখন পদোন্নতি দেওয়া হয়তো XYZকে বুঝে শুনে অমুককে দেওয়া যাবে না, বিরোধী দল, এটাই যদি আমরা করি তাহলে বলছে আপনি তো বৈষম্য করলেন। একজন যে যোগ্যতা থাকে তাকে দিতে। ধীরগতিতে পানি বৃদ্ধির সঙ্গে বাড়ছে ভাঙন। বর্ষা মৌসুম এলেই ভাঙন আতঙ্কে থাকেন কুড়িগ্রামের অরক্ষিত বেড়িবাঁধ এলাকার বাসিন্দারা। এ কারণে চলতি গ্রীষ্ম মৌসুমে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। তবে শিগগিরই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বাদশা সৈকতের পাঠানো তথ্য এবং জামিল মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। স্বেচ্ছাশ্রমে ভাঙন কবলিত এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলছেন স্থানীয়রা। পুরানো ব্যাগগুলো ঠিকঠাক করে রাখছেন যেন পানির চাপে আর তীর না ভাঙে। বর্ষা আসার আগেই পানি বাড়ছে কুড়িগ্রামের বিভিন্ন নদীতে, এমনকি কয়েকটি এলাকায় ধীর গতিতে ভাঙনও শুরু হয়েছে। এতে আতঙ্কিত নদী পাড়ে মানুষ। তারা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে অরক্ষিত বেড়িবাঁধ এলাকাগুলোর অনেক ঘরবাড়ি ও ফসল নদী গর্ভে বিলীন হয়। এ কারণে চলতি গ্রীষ্ম মৌসুমেই ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এখন পানি বর্তমানে এক বুক এক গলা, স্রোত যখন শুরু হবে ভাঙনি প্রচুর শুরু হয়। আমরা কিছু পয়সা দিয়া কিছু বস্তা ফেলেতেছি, জানি না এটা রক্ষা হবে কিনা। এই বন্যাটা আসার আগে দেখতে একটা বাঁধ দিলেন হয়, আমরা কোনো মতো একটা চাপি থাকলাম হয়। এটি যদি সরকার কোনো দ্রুত নদী শাসনের কোনো কাজ না করে বা কোনো ব্যবস্থা না নেয়, যে কোনো মুহূর্তে এই নদী মানচিত্র থেকে বাতিল হয়ে যাবে। তবে শীঘ্রই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। 10 দিনের নোটিশে আমরা দরপত্র আহ্বান করে এখানে খুব শীঘ্রই ঠিকাদারের মাধ্যমে কাজ বাস্তবায়ন শুরু করতে পারবো। এর বাইরেও আমরা কিছু জিও ব্যাগের বরাদ্দ পেয়েছি। বর্ষাকালীন আমরা আপৎকালীন জরুরি কাজ বাস্তবায়নের জন্য যেখানে ভাঙন দেখা দিবে সেখানে যেন আমরা বস্তা দিয়ে ভাঙন রোধ করতে পারি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে কুড়িগ্রামের প্রধান 5টি নদ নদী 66 কিলোমিটার দীর্ঘতীরে স্থায়ী বাঁধ নির্মাণ হলেও অরক্ষিত রয়েছে আরও 308 কিলোমিটার অংশ।
সময় সংবাদ, কুড়িগ্রাম। সাতক্ষীরার শ্যামনগরে চুনকুরি নদী ভাঙন ঠেকাতে স্থানীয়দের সহায়তায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। জিও ব্যাগ এবং জিও টিউব দিয়ে রিং বাঁধ নির্মাণের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নদী ভাঙন ঠেকাতে জোড়াতালি দিয়ে নয়, স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। বাঁধে দেখা দিয়েছে চুনকড়ি নদীর ভাঙন। ভিটেমাটি আর ঘরবাড়ি রক্ষায় গাছ কেটে আর মাটি ফেলে চলছে ভাঙন ঠেকানোর চেষ্টা। স্থানীয়দের সহযোগিতায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড সোমবার তৃতীয় দিনের মতো শ্যামনগর উপজেলার চুনকড়ি নদীর সিংহরতলি এলাকায় বাঁধ রক্ষার কাজ শুরু করে। জিও ব্যাগ ও জিও টিউব দিয়ে রিং বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ফাটলের যে ব্যাপারটা আর কি, এটা তো আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি পেছন দিয়ে। সেটা বাদ যেটা করার দুর্যোগ যেটা হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু আসলে ঠেকানো গিয়েছে। তবে ভাঙন ঠেকাতে জোড়াতালি দিয়ে নয়, স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান স্থানীয়রা। গরু খামার আছে, মুরগির খামার আছে, তা সব তো যাচ্ছে ভাইসি। এখন আমাদের উপায় কি? ভাঙতে ভাঙতে আর কোনো জায়গায় আমাকে জায়গা নেই, নুড়ে বসার জায়গা নেই। সব বাচ্চা কাছে নিয়ে আমরা এখন কোথায় যাবো? আমাদের সেই পরিস্থিতিটা আমাদের একটু করে দেন, নাইলে স্যার আমরা কোন অবস্থা হয়ে গেছি, আমাদের কিছু নেই। গত শুক্রবার রাতে নদীর জোয়ারে ভেঙে যায় বাঁধ। এতে ঝুঁকির মুখে পড়ে চুনকড়ি, হরিনগর ও মুন্সিগঞ্জ সহ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। সময় সংবাদ, সাতক্ষীরা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রাচীন বাংলার রাজধানী পানাম শহরকে বিশ্ব দরবারে তুলে ধরতে সরকার অচিরেই নানা উদ্যোগ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান। সোমবার বিকেলে সোনারগাঁওয়ে পক্ষ কালব্যাপী বৈশাখী মেলা এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সুবর্ণ জয়ন্তী উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা জানান। অনুষ্ঠানে বাংলাদেশ লোক এবং কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক বলেন, প্রকৃত কারুশিল্পীদের যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে না। সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী কারুশিল্পীদের সনদ এবং সম্মাননা প্রদান করা হয়। মাত্র 15 টাকার চার্জে যাওয়া যাবে 120 কিলোমিটার। এই স্কুটার আবার বানানো হয়েছে বাংলাদেশের সড়ক বিবেচনায়, এমন দাবি চীনের হুয়াইহেই গ্লোবাল হোল্ডিং গ্রুপের তৈরি স্কুটারের বাংলাদেশি পরিবেশক ন্যামস মোটরসের। থান্ডার অ্যান্ড স্পার্কি বাংলাদেশে বৈদ্যুতিক স্কুটারের বাজারে নতুন সংযোজন। উচ্চ প্রযুক্তির লিথিয়াম আয়ন ও গ্রাফাইন ব্যাটারির স্কুটার দুটি একবার ফুল চার্জ হতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। 2 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করছি। বাংলাদেশের স্কুটার দুটির পথ চলা উপলক্ষে সোমবার রাজধানীর উত্তরায় আয়োজিত অনুষ্ঠানে এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান চীনের হুয়াইহে গ্লোবাল হোল্ডিং গ্রুপ দাবি করে, বাংলাদেশের সড়ক বিবেচনা করেই ডিজাইন করা হয়েছে পরিবেশ বান্ধব বাহন দুটির। It will provide local users with cost-effective travel option and road condition in Bangladesh. 1,73,900 টাকা মূল্যের স্পার্কিতে সর্বোচ্চ গতি উঠবে 70 কিলোমিটার আর থান্ডারে 55 কিলোমিটার, যার দাম পড়বে 1,24,900 টাকা। বাংলাদেশের পরিবেশক কোম্পানি ন্যামস মোটরসের দাবি, মাত্র 15 টাকার চার্জে স্কুটার দুটি চলবে 120 কিলোমিটার। চার্জ দিতে লাগবে না বিশেষ কোনো চার্জিং পয়েন্ট। এটা আপনি রাতের বেলা বাসায় চার্জ করবেন, 4-5 ঘন্টা চার্জ দিবেন, আপনি 120 কিলোমিটার মাইলেজ পাবেন। আপনাকে আলাদা করে পাম্পে যেতে হচ্ছে না তেল নেওয়ার জন্য। টেস্ট ড্রাইভে সন্তুষ্ট ক্রেতারা জানান, শব্দবিহীন চলাচলের জন্য বাহন দুটি নজর কেড়েছে তাদের। ফর দ্য ফার্স্ট টাইম আমার মনে হয়েছে যে আমি একটা ইলেকট্রিক মোটর বাইক দেখেছি যেটা আসলে একটু স্পোর্টি লুকের। গাড়িটার যে সৌন্দর্যটা, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা স্টাইলিশ, ভেরি ফ্লেক্সিবল এন্ড কমফোর্টেবল টু রাইড। এটাতে নয়েজ নেই, যে কোনো জায়গায় চার্জ করা যায়। ইউ ডোন্ট নিড এ স্পেশাল চার্জিং স্টেশন। বিশ্বের 120টি দেশে হুয়াইহেই তাদের তৈরি স্কুটার বাজারজাত করছে বলে জানিয়েছে ন্যামস মোটরস। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা প্রদানে ইসরায়েলের দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে শুনানি শুরু হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া এই শুনানি চলবে 5 দিনব্যাপী। যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, রাশিয়া, সৌদি আরব সহ 38টি দেশ নিজেদের অবস্থান ব্যাখ্যা করবে। এদিকে এই শুনানিকে ইসরায়েলের বিরুদ্ধে সাংগঠনিক নিপীড়ন বলে অভিযোগ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
গাজায় খাদ্য, পানি, জ্বালানি আর ওষুধের মজুদ প্রায় শূন্য। ইসরায়েল হামাস যুদ্ধের 18 মাসে গাজায় ত্রাণ প্রবেশ আটকে দিয়েছে তেল আবিব। ক্ষুধা, তৃষ্ণা আর ওষুধের সংকটে বিপর্যস্ত লাখো ফিলিস্তিনি। গাজা ও অধিকৃত পশ্চিম তীরে মানবিক বিপর্যয়ের দায়ে ইসরায়েলের ভূমিকা মূল্যায়নে সোমবার শুনানি শুরু হয়েছে আন্তর্জাতিক বিচার আদালতে। জাতিসংঘ সাধারণ পরিষদের অনুরোধে নেদারল্যান্ডের হেগ শহরে শুরু হয় এই প্রক্রিয়া। টানা 5 দিন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, রাশিয়া ও সৌদি আরব সহ 38টি দেশ নিজেদের অবস্থান ব্যাখ্যা করবে শুনানিতে। পাশাপাশি শুনানিতে অংশগ্রহণকারী সংগঠনের তালিকায় আছে আরব লীগ, ইসলামী সহযোগিতা সংস্থা ও আফ্রিকান ইউনিয়নও। আইসিজে এর শুনানিতে ফিলিস্তিনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ইসরায়েল ত্রাণকে যুদ্ধের অস্ত্রে পরিণত করেছে। এদিকে ইসরায়েল সরাসরি অংশ নিচ্ছে না শুনানিতে। লিখিত আপত্তি জমা দিয়েছে তেল আবিব। শুনানিকে ইসরায়েলের বিরুদ্ধে সাংগঠনিক নিপীড়ন বলে অভিযোগ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া জাতিসংঘ ও UNRWA এর ভূমিকা নিয়েও অভিযোগ তোলেন তিনি। বিশ্লেষকরা বলছেন, যদিও রায় বাস্তবায়নে কোনো বাধ্যবাধকতা নেই, তবে আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে চাপ বাড়বে বহুগুণ। যুদ্ধাপরাধের অভিযোগে বিশ্ব জনমত আরও প্রবল হবে ধারণা তাদের। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ভারতের পক্ষ থেকে যে কোনো সময় শুরু হতে পারে সামরিক অভিযান। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে কথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এদিকে সামরিক উত্তেজনার মধ্যে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন আরও বেড়েছে। উভয় দেশকে সংযত আচরণ এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে চীন। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলায় 26 জন নিহত হওয়ার পর উত্তপ্ত হয়ে আছে ভারত পাকিস্তান সীমান্ত। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলছে গোলাগুলিও। কাশ্মীর জুড়ে একের পর এক সামরিক মহড়া চালাচ্ছে ভারতীয় বাহিনী। 1000-এর বেশি বাড়ি ও বনাঞ্চলে তল্লাশি চালিয়ে 500 জনকে আটক করা হয়েছে। স্থানীয় প্রশাসন সতর্ক করছে যেন নিরপরাধ কাউকে হয়রানি না করা হয়। এর মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের পক্ষ থেকে সামরিক অভিযান অতি আসন্ন। সোমবার ইসলামাবাদে নিজ কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলেন খাজা মোহাম্মদ আসিফ। বলেন, পাকিস্তানের বাহিনীগুলোকে নতুনভাবে মোতায়েন করা হয়েছে, কারণ ভারতের হামলা আসন্ন। এমন পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কূটনৈতিক মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক মহল এই উত্তেজনার দিকে নজর রাখছে। ইসরায়েল ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে, আবার চীন দ্রুত নিরপেক্ষ তদন্তের পক্ষে মত দিয়ে দুদেশকে সংযত আচরণ এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। কাশ্মীরে রক্তক্ষয়ী হামলার জেরে উপমহাদেশে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তা শান্ত করতে এখন প্রয়োজন দায়িত্বশীল কূটনৈতিক উদ্যোগ। নয়তো দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর সংঘাত গোটা অঞ্চলকে ভয়াবহ বিপদের মুখে ঠেলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই একদিকে যুদ্ধ বিমান কিনতে ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছে ভারত, অন্যদিকে পাকিস্তানকে সামরিক সহায়তা দিচ্ছে তুরস্ক। এরই মধ্যে পাকিস্তানে 6টি অত্যাধুনিক যুদ্ধ বিমান পাঠিয়েছে দেশটি। ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় আগুনে ঘি ঢেলে দিল তুরস্ক। স্থানীয় সময় রোববার পাকিস্তানের 6টি যুদ্ধ বিমান পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। সামরিক সরঞ্জাম বোঝাই অত্যাধুনিক C-130 হারকিউলিস বিমান পাকিস্তানের মাটিতে অবতরণের পর থেকেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। দুই দেশের মধ্যে নতুন করে শুরু হওয়া দ্বন্দ্বের মাঝেই তুরস্কের এ সামরিক সহযোগিতাকে পাকিস্তানের প্রতি দেশটির সমর্থন হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে ভারতীয়রা। তুরস্ককে বয়কটের দাবিও জানান কেউ কেউ। পাকিস্তানকে সমর্থন দেয় তুরস্ককে বিষধর সাপ আখ্যা দিয়ে দেশটির বিরুদ্ধে অবস্থান নিয়ে কুর্দি বিদ্রোহীদের সমর্থন দেওয়ার পক্ষে মত দেন তারা। এরই মধ্যে আনুষ্ঠানিক এক বিবৃতিতে $741 কোটি ব্যয়ে 26টি রাফাল যুদ্ধ বিমান কিনতে ফ্রান্সের সঙ্গে চুক্তির কথা জানিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে ভাবতে বাধ্য করেছে পেহেলগামে ঘটে যাওয়া হামলার পরবর্তী পরিস্থিতি। বিশেষজ্ঞদের মতে এ অঞ্চলের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে তুরস্ক পাকিস্তান সম্পর্ক। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথের মাত্র 100 দিন পর যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকটের মুখে। বাজারে আতঙ্ক, মূল্যস্ফীতির শঙ্কা আর জনগণের মধ্যে নেতৃত্বের প্রতি গভীর অনাস্থা
সব মিলিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি করেছেন বিশ্লেষকরা। তারা আরও জানান, এখনই পদক্ষেপ না নিলে অর্থনৈতিক মন্দায় পড়তে পারে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে দায়িত্ব নেয়ার প্রথম 100 দিনে তার কিছু কঠোর ও একক সিদ্ধান্ত মার্কিন অর্থনীতিকে করেছে টালমাটাল। এমন মন্তব্য করে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক মুক্তির নামে ট্রাম্প যে শুল্ক যুদ্ধ শুরু করেছেন তাতে যুক্তরাষ্ট্রের বাজারে বাড়ছে পণ্যের দাম। ওদিকে ফেডারেল রিজার্ভের ওপর চাপ তৈরি করে সুদের হার কমাতে বাধ্য করার চেষ্টা মূল্যস্ফীতিকে উস্কে দেবে। খুচরা বিক্রেতারা বলছেন, ট্রাম্পের শুল্ক নীতির কারণে চীনা পণ্য আমদানি বন্ধ হয়ে তৈরি হচ্ছে সরবরাহ সংকট। নিত্য পণ্যের দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। ওয়ালমার্টের প্রধান নির্বাহী ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, এই গ্রীষ্মেই ভেঙে পড়তে পারে সরবরাহ চেইন। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে। পুঁজিবাজারে লোকসান $1 ট্রিলিয়ন। অনেক ব্যবসা প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগ বন্ধ করায় কমবে নতুন কর্মসংস্থান। নিজের নীতিকে সমর্থন করতে গিয়ে ট্রাম্প দাবি করছেন, উচ্চ শুল্কই যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে ধনী দেশ বানাবে। যদিও ভোক্তাদের আস্থা 1952 সালের পর এখন চতুর্থ সর্বনিম্ন পর্যায়ে। ট্রাম্প প্রশাসন আশা করছে শিগগিরই জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের চুক্তি করতে যে সময় লাগবে তার আগেই হয়তো মন্দার কবলে পড়বে যুক্তরাষ্ট্র। কাকলি আখতার, সময় সংবাদ। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতি বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে মার্কিন নিম্ন আদালতগুলো। অবৈধদের বিরুদ্ধে চালানো অভিযান এবং তাদের বিতাড়িত করার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন আদালত। সম্প্রতি অভিবাসন মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে পালাতে সাহায্যের অভিযোগ উঠেছে মার্কিন বিচারকের বিরুদ্ধে। এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসী ইস্যুতে সুপ্রিম কোর্ট সঠিক পদক্ষেপ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসার পর থেকেই যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে তোড়জোড় শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলার অভিবাসীদের সাময়িক অবস্থানের অনুমতি বাতিল করে মার্কিন প্রশাসন। বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের ধরতে চালানো হয় অভিযান। তবে ট্রাম্পের অভিযোগ, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তার প্রশাসনের নেওয়া পদক্ষেপে বাধা দিচ্ছে মার্কিন নিম্ন আদালতগুলো। তাই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে যাচ্ছেন তিনি। সম্প্রতি অভিবাসন মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে পালাতে সাহায্যের অভিযোগ উঠেছে মার্কিন এক বিচারকের বিরুদ্ধে। রোববার হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা হয় ট্রাম্পের। এ সময় অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয় বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করেন ট্রাম্প। বলেন, বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত অবৈধ অভিবাসীদের দেশটিতে বসবাসের অনুমতি দিচ্ছেন বিভিন্ন আদালত। তবে মার্কিন সুপ্রিম কোর্ট দেশ বাঁচাতে সঠিক পদক্ষেপ নেবেন বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। একজন বিচারকের এভাবে ধরা পড়া লজ্জার। বাইডেন অপরাধীদের দেশে ঢুকতে দিয়েছেন, আদালত তাদের থাকতে দিচ্ছে, যা আমরা মানতে পারি না। আশা করি সুপ্রিম কোর্ট দেশকে রক্ষা করবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হন এল সালভাদর বংশোদ্ভূত কিলমার আব্রেগো গার্সিয়া নামের এক অভিবাসী। তাকে ভুলভাবে বিতাড়িত করে এল সালভাদরের কারাগারে পাঠানোর কথা স্বীকারও করে মার্কিন প্রশাসন। তবে আদালত কিলমারকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার আদেশ দিলেও তা মানতে অস্বীকৃতি জানায় ট্রাম্প প্রশাসন। এদিকে সর্বোচ্চ আদালতের প্রতি ট্রাম্প আস্থা রাখার কথা জানালেও সুপ্রিম কোর্টও গার্সিয়াকে যুক্তরাষ্ট্রে ফেরত নিতে নির্দেশ দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, অবৈধ অভিবাসী ইস্যুতে মার্কিন প্রশাসন আর দেশটির আদালতের মতবিরোধ দিন দিন বেড়েই চলেছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।